রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়, এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টাইগারদের অনুশীলনে বিধিনিষেধ এবং কোয়ারেন্টিন সহ বেশ কিছু ইস্যুতে কঠিন শর্ত দেয়ায় বিস্ময় প্রকাশ করেছে বোর্ড প্রধান। আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে এক বৈঠক শেষে সব কথা বলেন পাপন। এরই মধ্যে নিজেদের অবস্থান জানিয়ে এসএলসিকে চিঠিও দিয়েছে বিসিবি। আরিফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। মিরপুরে নিয়মিতই চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন, তবে ঢাকায় আসার পর হোম অফ ক্রিকেটে সোমবারই প্রথম হেড কোচ রাসেল ডমিঙ্গো সহ বাকি কোচিং স্টাফরা সকালের রোদে অনুশীলন যতটা না ঝলমলে, তামিম মুশফিকদের কাছে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশের কালো মেঘের মতোই ঢেকে যায় লঙ্কা সফরের প্রস্তুতি। দ্বীপ রাষ্ট্রে বাংলাদেশ দলের ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকতে হবে 14 দিন, সঙ্গে অনুশীলনের সুযোগ না দেয়া সহ কঠিন কিছু শর্ত জোরে দেয় লঙ্কান বোর্ড। এতে বিস্ময় প্রকাশ করেন বিসিবি সভাপতি, জানিয়েছেন এ অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা অসম্ভব। কেউ ঘর থেকেই বেরোতে পারবে না 14 দিন, এইটা তো আসলে আমরা কখনো, আমি অন্যান্য জায়গায় কথা বলেছি, কেউ এরকম ফেস করেনি। ওরা এখন প্র্যাকটিস করারও সুযোগ দিচ্ছে না। আমাদের চিন্তা ভাবনার সাথে আর রিয়েলিটির সাথে কোনো মিল নেই, এবং এই যেটা দিয়েছে এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। জাতীয় দল, এইচপি ইউনিট এবং কোচিং স্টাফ সহ প্রায় 65 জনের বহর নিয়ে যাওয়ার কথা শ্রীলঙ্কায়, কিন্তু স্বাগতিকরা যখন এই সংখ্যা নামিয়ে আনতে চাইছে 30 জনে, তখনই দেখা দেয় অনিশ্চয়তা। বিসিবিও তাদের জানিয়েছে নিজেদের অবস্থান। আমাদের প্লেয়ারদের জন্য, কোচিং স্টাফ সবার জন্য অনেক সেফার হবে যদি ও দেশে গিয়ে আমরা প্র্যাকটিসগুলো করতে পারি। তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই সিরিজটার কথা রাজি হয়েছিলাম। প্রোগ্রাম নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, আজকে বলেও দিয়েছি আমরা এগিয়ে যাব। ওরা যদি এই যত তাড়াতাড়ি উত্তর দেয় তত তাড়াতাড়ি ভালো। শেষ পর্যন্ত লঙ্কা সফর বাতিল হলে ঘরোয়া লীগ দ্রুত ফেরাবে বোর্ড, জানান বিসিবি সভাপতি। আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক, বাংলাদেশ শ্রীলঙ্কা সফরের আরো বিস্তারিত জানবো। এই ব্যাপারে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র স্পোর্টস রিপোর্টার আসিফ ইকবাল। জনাব আসিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। আপনার কাছে জানতে চাই যে লঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, স্বাগতিকরা অনেক শর্ত জুড়ে দিয়েছে এই সিরিজের আগে, আর এসব শর্ত মেনে নেওয়া সফর করা সম্ভব নয় বলে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে লঙ্কান বোর্ডকে বাংলাদেশের বোর্ড সভাপতি। আপনি এই পুরো ব্যাপারটাকে ঠিক কিভাবে দেখছেন? এটা আসলে খুব বাজে জিনিস যে এতগুলো শর্ত, কারণ শুরুতে কিন্তু এই শর্তগুলো ছিল না। যখন শুরুতে ছিল যে বাংলাদেশ 3টা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং কোয়ারেন্টাইনে যাওয়ার পরে সেখানে প্র্যাকটিস করবে, কিন্তু হঠাৎ করে 3-4 দিন আগে তারা যে শর্তগুলো জুড়ে দিয়েছে, আসলে জটিলতার সৃষ্টিটা তখন থেকেই। বাট আজকে বিসিবি যে শর্তগুলো, ওদের পাল্টা শর্তগুলো দিয়েছে, সেগুলো কিন্তু আমাদের জন্য ফ্রুটফুল। সেটা হলো যে ওরা 14 দিনে যে শর্তগুলো দিয়ে, 14 দিনের কোয়ারেন্টাইনের বিষয়টা যেটা বলেছিল, সেখানে তারা রুম থেকে বেরোতে পারবে না, খাবার নেওয়ার জন্য বেরোতে পারবে না। কিন্তু এটা তো আসলে ক্রিকেট খেলার জন্য না। আপনি রেডি ক্রিকেট খেলা তো আপনি সম্ভব না টেস্ট ক্রিকেট 7 মাস বসে থাকার পরে। তো আমি যতটুকু শুনেছি যে ক্রিকেট বোর্ডও পাল্টা শর্ত দিয়ে কিছু পাঠিয়েছে, সেটা হলো যে 7 দিনের কোয়ারেন্টাইনে তারা থাকতে চায়, সেখানে আবার প্র্যাকটিস করার অনুমতি দিতে হবে এবং একাধিক প্র্যাকটিস ম্যাচ খেলারও সুযোগ দিতে হবে। তো সেটা যদি হয়, তবে আমি বিশ্বাস করি যে জটিলতার সৃষ্টি হলো এটা আসলে ঠিক হয়ে যাবে, এবং আমার মনে হয় যে ক্রিকেটটা হবে 3 টেস্ট ম্যাচের সিরিজ, সেটা শুরু হবে, তবে সেটা রিশিডিউল হবে আমার সম্ভাবনা আমি যতটুকু মনে করি, এবং ক্রিকেট বোর্ডের সূত্র যেটা জানিয়েছে যে সূচিটা রিশিডিউল হতে পারে। আসিফ, আমরা কিন্তু সম্প্রতি দেখেছি আইপিএল শুরু হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে। আইপিএলেও কিন্তু কিছু শর্ত দেওয়া হয়েছে যে যারা বিদেশ থেকে প্লেয়াররা খেলতে আসছেন, মানে অন্যান্য দেশ থেকে, ইংল্যান্ড বলি, অস্ট্রেলিয়া বলি, সবাইকে 6 দিনের কোয়ারেন্টাইনে রাখা বাধ্যতামূলক করেছে স্পেশাল আইপিএলের জন্য। ইভেন এবার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে দেখেছি আমরা 7 দিনের কোয়ারেন্টাইন থেকেছে। তো শ্রীলঙ্কার এই চাপিয়ে দেওয়ার ব্যাপারটা, 14 দিনের কোয়ারেন্টাইন, তার সঙ্গে রয়েছে যে আপনি বলছিলেন যে প্র্যাকটিস করতে পারছে না, কোনো ম্যাচ খেলতে পারবে না কোনো টিমের সঙ্গে। তো আপনার কাছে কি মনে হচ্ছে এত কিছুর পরও, যেহেতু ক্রিকেটটা বেশ যদি বলি 6-7 মাস পরে মাথায় গড়াচ্ছে, আবার এই সফরের সম্ভাবনা কতদূর দেখছেন? শর্তগুলো শিথিল করার সম্ভাবনা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? না, কঠিন, কারণ 7 মাস ক্রিকেট না খেলার পর আপনি মাঠে নামাটা কিন্তু খুব টাফ, কারণ আপনি এখানে মেন্টালি আপনাকে ফিট হতে হবে, আপনি ফিজিক্যালি ফিট হবে। তার চেয়ে বড় জিনিস হলো আপনার ম্যাচ খেলার প্রিপারেশনটা থাকতে হবে, সেটা কিন্তু থাকছে না। আপনি যদি প্রস্তুতি ম্যাচ না খেলেন, অনুশীলন না করেন, সেটা আপনার জন্য ভেরি ডিফিকাল্ট টু প্লে।
তো সবচেয়ে আমি মনে করি যে ম্যাচ সিরিজটা হবে, তবে যে আগেও বললাম যে সেটা হলো রিশিডিউল হতে পারে। আর 7 দিনের কোয়ারেন্টাইনে বেশি ইংল্যান্ড গভর্নমেন্ট সেটা অনুমতি দিয়েছিল, IPL খেলার জন্য সেটা অনুমতি নিয়েছে। আর এখানে আমি যতটুকু জানি যে শ্রীলঙ্কান গভর্নমেন্ট আসলে কমপ্লিটলি তাদের কোয়ারেন্টাইনের বিষয়টা সে দেশের সেনাবাহিনীকে দিয়েছে এবং সেই জন্য তারা খুব স্ট্রিক্ট, এবং অন্যান্য দেশের থেকে যারাই যাচ্ছে তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইন। এই জায়গাটা শিথিল হওয়া উচিত সিরিজটা হওয়ার জন্য আমি মনে করি, না হলে আসলে সিরিজটা একটু ডিলে হয়ে যাবে। বাট সিরিজটা হবে কারণ এটা ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ, শ্রীলঙ্কাকে ছাড় দিতে হবে এবং আমি হোপফুলি যে আগামী 1-2 দিনের ভিতরে এটার একটা ফ্রুটফুল সমাধান হবে। জনাব আসিফ, আমরা সেই প্রত্যাশা করি যে সিরিজটা মাঠে করাবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচটা আমরা দেখতে পারবো সবাই একসঙ্গে। জনাব আসিফ, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিও আজকে আসবার সময় দেওয়ার জন্য। এদিকে পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধি করতে ভারতের রপ্তানিকারকরা দর কষাকষি করছে বাংলাদেশের আমদানিকারকদের সঙ্গে। এজন্য ভারত থেকে সবকটি স্থলবন্দর দিয়ে বন্ধ করা হয়েছে পেঁয়াজের রপ্তানি। কিন্তু এই খবরে আগে আমদানি করা পেঁয়াজের দর মাত্র কয়েক ঘন্টার নোটিসে পাইকারি বাজারে অন্তত 10 টাকা বেড়ে গেছে। আর তাই তো চট্টগ্রামের খাতুনগঞ্জে এখন পাইকারি মূল্য 50 টাকা। এতে পাইকার কিংবা খুচরা বিক্রেতাদের লাভের অঙ্ক বড় হলেও সাধারণ ক্রেতাদের সংসার চালানোর হিসেবে আসছে বেশ বড় পরিবর্তন। নয়নবর জয় ও বকুল মাহবুবের তথ্যচিত্রে বাকিরা জানাচ্ছেন হাসান কামরুল। প্রতিদিন যেখানে শত শত টন আমদানি পেঁয়াজ নিয়ে ট্রাক ঢোকে বাংলাদেশে, সেখানে পেট্রাপোল থেকে কোনো পেঁয়াজের ট্রাক ছাড়েনি সোমবার। বেনাপোল ও অন্যান্য স্থলবন্দর ব্যবহারকারী আমদানিকারকরা বলছেন, এই নিত্যপণ্যের আমদানি মূল্য টন প্রতি $250 থেকে বাড়িয়ে $750 করার প্রস্তাব ভারতীয়দের। এই প্রস্তাব মেনে নিলেই শুরু হবে রপ্তানি কাজ। পেঁয়াজ রপ্তানির মূল্য পুনরুদ্ধারণ করছেন, অর্থাৎ অতি মূল্যে মূল্যায়িত করবেন পেঁয়াজ রপ্তানি। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে পেঁয়াজের দাম বাড়বে অথবা পেঁয়াজের সংকট দেখা দিবে, এতে করে আমাদের এক ধরনের সমস্যার সৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের তৃতীয় কোনো বাজার দেখার বিষয় আছে। বেনাপোলে আমদানি বন্ধ হওয়ার ঘটনা দুপুরের, অথচ চট্টগ্রামে দেশের অন্যতম বড় পাইকারি বাজারে এর প্রভাব শুরু হয়ে গেছে বিকেল থেকেই। সোমবার সকালে 36 টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিকেলে পৌঁছায় সর্বোচ্চ 50 টাকায়। সকালে আমরা একটা বাজারে একটা বিক্রি করছিলাম, বিকেলে বাজারটা একটু বাড়ি বিক্রি করতে ইম্পোর্টাররা বলতে, যেহেতু আমরা তো আমদানি কারোর উপর নির্ভরশীল, সেক্ষেত্রে আমাদের তাদেরও নির্ভরশীল করে আমরা মালগুলো বিক্রি করতে হয়। খুচরায় এই মূল্যবৃদ্ধির হার আরও বেশি হতে পারে বলে ধারণা সাধারণ মানুষের। বলছেন, কারণ ছাড়া এভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি বাজার ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ না থাকার খণ্ডচিত্র। ইন্ডিয়াতে মাত্র দাম বাড়বে বলছে, অথচ আমাদের দেশের ব্যবসায়ীরা আগেই বাড়াই বসে দিচ্ছে। খোলা বাজার হয়ে যায় 60 টাকা 70 টাকা, তখন আমাদের মতো যারা দিনমজুর তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে যায়, অনেক প্রেসার হয়ে যায়। চলতি বছরের শুরুতে ভারত রপ্তানি বন্ধ করায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়ায় 300 টাকায়। এরপর কেজি প্রতি দাম 30 টাকায় নেমে আসলেও নানা অজুহাতে গেল 1 মাসে তা ঠেকে 60 টাকায়। হাসান কামরুল, নিউজ 24। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, হঠাৎ করে বন্ধ হয়ে গেল বেনাপোল পেঁয়াজ আমদানি, এর প্রভাব নিয়ে আপনার কাছে জানতে চাইবো। আপনি যেখানে আছেন সেখানে আসলে কিরকম প্রভাব পড়েছে, কি বলছেন ক্রেতারা? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে গতকালকে 9 গাড়ি পেঁয়াজ আসছিল বেনাপোল বন্দর দিয়ে, আজকে সন্ধ্যার দিকে 2 গাড়ি পেঁয়াজ আসছে। অর্থাৎ সেই বন্দর দিয়ে 2 গাড়ি পেঁয়াজ আসার কারণে এর পরবর্তীতে আসবে কিনা এই অনিশ্চয়তা রয়েছে। সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে কিছুটা পেঁয়াজের যে সংকট সেটা কৃত্রিমভাবে সৃষ্টি করা হচ্ছে এবং এর প্রভাবও কিন্তু কিছুটা হলেও বাজারে পড়েছে। আমি আমার সাথে একজন ব্যবসায়ী রয়েছে, তার সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আজকে বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি হয়েছে এবং এর প্রভাব পড়তে পারে কি আপনার মনে হয়? আজকে আমাদের এখানে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 52 টাকা এবং কালকে কী হয় তা বলতে পারি না। আর ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হয়েছে 37 টাকা আজকের বাজারে বিক্রি হয়েছে সকালে। বাজারে কি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে? আছে, প্রভাব পড়ার সম্ভাবনা আছে। আজকে পেঁয়াজ কম আসছে বাজারে, এই রাত্রিবেলা কম আসছে। আজকে যে পরিমাণ আসার কথা সেই পরিমাণ আসে নাই, কালকে একটু বাড়ার সম্ভাবনা আছে।
দাম। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে পেঁয়াজ সরবরাহ কম এর কথা বলছেন এবং দাম যে বাড়ার সম্ভাবনার কথা বলছেন ব্যবসায়ী। আমরা যদি জানিয়ে রাখি যে আজকের যে পেঁয়াজের বাজার সকালের দিকে গতকালকে আমরা দেখেছি যে একটু কম দামে বিক্রি হচ্ছে, তবে যে সরবরাহ সেটি ব্যবসায়ীরা বলছেন সরবরাহের কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। তো ভোক্তা সাধারণ রয়েছে তারা কিন্তু বরাবরই একটি অভিযোগ করে থাকেন যে ব্যবসায় সিন্ডিকেটের কারণে এই দামটি বৃদ্ধি পেয়ে থাকেন। তারও কিন্তু ব্যতিক্রম এবার হয়নি। এবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাম সেখানে পেঁয়াজ আসলেও এখন পর্যন্ত দাম তারা বৃদ্ধি করতে, সব মিলে পেঁয়াজের বাজারে একটি অস্থিতিশীলতা কাজ করছে। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী রিপন হোসেন যশোর থেকে ছিলেন আমাদের সাথে। তিনি আসলে যেটি বলছেন যে পেঁয়াজের যে আমদানি রপ্তানি সংকট রয়েছে সেখানে যেন ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়ে নজরদারির আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে দুর্গাপুজো উপলক্ষে ইলিশ মাছের 12 টনের প্রথম চালান ভারতে পৌঁছেছে। সোমবার বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে এই চালান ভারতে রপ্তানি হয়। এর আগে রোববার 9 জন ইলিশ রপ্তানিকারককে মোট 1475 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে খুলনা থেকে জাহানাবাদ সি ফিশ লিমিটেড 12 টন মাছ ভারতে পাঠায়। প্রথম চালানের রপ্তানি মূল্য $1,20,000। জেক ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান ভারতে এই ইলিশের আমদানিকারক। লক্ষ্যমাত্রার সিংহভাগ বাকি রেখেই মঙ্গলবার শেষ হচ্ছে সরকারের ধান চাল ক্রয় কার্যক্রম। 21 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে 9 সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র 2 লাখ মেট্রিক টন। কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে দায়ী করছেন খাদ্য কর্মকর্তারা ও মিল মালিকরা। তবে অন্যদিকে কৃষকরা বলছেন বাজার মূল্যের চেয়ে কম দাম নির্ধারণই এর মূল কারণ। আর কৃষকদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি মিল মালিক সিন্ডিকেটের কারণেই খাদ্য গুদাম বিমুখ হয়েছেন কৃষকরা। ব্যুরো প্রধান প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার শেষ হচ্ছে সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রম। চলতি বছর 8 লাখ মেট্রিক টন ধান, 11 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল সব মিলে সংগ্রহের লক্ষ্য ছিল প্রায় 21 লাখ মেট্রিক টন। খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া হালনাগাদ তথ্য বলছে গত 9 সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 2,13,374 মেট্রিক টন সংগ্রহ হয়েছে। কৃষকরা বলছেন বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম কম হওয়ায় খাদ্য গুদামে চাল দেওয়ার আগ্রহ দেখাচ্ছে না কেউই। চালকল মালিকদের দাবি করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আমপান ও বন্যার কারণে এবার সরকারকে নির্ধারিত পরিমাণ ধান চাল সরবরাহ করতে পারছেন না তারা। সরকারি রেট তো দিচ্ছি না 1,000 টাকা, এই সরকার এত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ হলো 1200 টাকা মনে যেহেতু আমরা বেচতে পারতেছি। এপিকিউ মানের করতে হয়, ফ্যানিং করতে হয়। এই ভোগান্তির কারণে দেখা গেছে কৃষকরা 20 টাকা কমেই মার্কেটে বিক্রি করে দিছে। এই কারণে সরকারের ধান ক্রয়ের ব্যাহত হয়েছে। তবে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন বৈরী আবহাওয়া এবং করোনা সংগ্রহ অভিযানে বাধা হয়ে দাঁড়িয়েছে, যদিও গত এক সপ্তাহে সেই গতি কিছুটা বেড়েছে। বৈরী আবহাওয়ার জন্য অনেকেই ধান শুকাতে পারছেন না চাতালে, যেগুলো হাস্কিং মিল রয়েছেন তাদের মূল সমস্যা হচ্ছে তারা চাতালে ধানগুলো ঠিকঠাক মতো শুকাতে পারেনি। এখন কিন্তু সংগ্রহে বিগত এক সপ্তাহ সংগ্রহের গতি কিন্তু অনেক বাড়ছে। কিন্তু আমাদের যেসব বরাদ্দ হয়েছে তার 70% মতো চাল কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আর কৃষকদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি আগে থেকেই কৃষকদের খাদ্য গুদাম বিমুখ করে রাখা এবং চালকল মালিকদের সিন্ডিকেটের কারণেই সরকার তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছেন না। সরকারি মূল্যটা যখন ভালো থাকে তখন কৃষক ওখানে যারা মধ্য কৃষক কিংবা প্রান্তিক কৃষক এরা কোনো সুযোগই পায় না। ওখানে একটা সিন্ডিকেট। মিলাররা যে দামে সরকারের সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে সেই দামেই কিন্তু মিলারদের দেওয়া উচিত এবং এটাই হলো যুক্তিসঙ্গত। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী চলতি বড় মৌসুমে সরকারের ধান চাল সংগ্রহের নির্ধারিত সময় শেষ হচ্ছে 15 সেপ্টেম্বর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্ক সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে তুরস্ক সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত।
তুরস্কের রাজধানী আনকারায় নির্মিত হয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি সেই ভবন উদ্বোধন করতে যাওয়ার কথা থাকলেও করোনার প্রকোপের কারণে সেটা সম্ভব হয়নি। তাই বাংলাদেশ ভবনের উদ্বোধন হলো ভার্চুয়ালি। অনলাইনে গণভবন থেকে অনুষ্ঠানে যোগ দেন তিনি। এম্বাসি অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইন আঙ্কারা ওপেন। বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তৃতা শেষে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশে আমন্ত্রণ জানান তিনি। I'll be glad if the president comes to Bangladesh. I also extend my invitation to the president of Turkey to visit Bangladesh. Please convey my regards to the honorable president and the first lady, because I remember when this Rohingya people took shelter in Bangladesh, the first lady, I think she was the first one, visited Cox's Bazar. রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখতে দেশটিকে আহ্বান জানান সরকার প্রধান। And all the support you extended for Rohingya crisis, we also thank you for all the support you have given. But I think it's almost nearly 3 years. So Rohingya people should go back to their own country. So I feel that Turkey can play a pivotal role on this issue. লেবাননের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জাহাজ মেরামত করতে সহযোগিতা করায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Now stands at a record of 39. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে অনুষ্ঠিত হবে সিটি কর্পোরেশন নির্বাচন। আর নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের 15 কার্যদিবসের মধ্যে করতে হবে প্রথম সভা এবং বিলুপ্ত হবে আগের পরিষদ। এমন বিধান রেখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2020-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভায় বৈঠকে 2টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন ও 1টি আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। তানজির মেহেদি জানাচ্ছেন বিস্তারিত। এবছরের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। বিজয়ের পর 27 ফেব্রুয়ারি শপথ নেন নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস। শপথ নিল মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেন 16 মে। মাঝে কেটে যায় প্রায় 3 মাস, কারণ আইন অনুসারে মেয়াদ শেষ হবার 6 মাস আগে শেষ করতে হয় নির্বাচন। আর আগের পরিষদের মেয়াদ শেষ না হলে দায়িত্ব নেওয়ার সুযোগ নেই নবনির্বাচিত জনপ্রতিনিধিদের। এসব সংকট দূর করে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এমনকি জনপ্রতিনিধিদের ছুটি 3 মাসের পরিবর্তে 1 মাস করা হয়েছে। 3 মাসের মধ্যে ইলেকশন শেষ করতে হবে এবং ওই শপথ হইলে তার 15 কার্য দিবসের মধ্যে তারা প্রথম মিটিং করবে এবং ওই দিন থেকেই আগের যে পরিষদ থাকবে সেটা বিলুপ্ত হয়ে যাবে। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020-এরও খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যেখানে ড্রোনকে খেলনা, অবাণিজ্যিক, বাণিজ্যিক এবং সামরিক ও রাষ্ট্রীয় এই 4 ভাগে ভাগ করা হয়েছে। অবাণিজ্যিক ও বাণিজ্যিক ব্যবহারে সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে ড্রোন উড্ডয়ন করা যাবে। তো 2টার জন্য পারমিশন লাগবে না, একটা হলো টয়ের জন্য আর একটা হলো সামরিক বা রাষ্ট্রীয় প্রয়োজনীয় কোনো যদি ড্রোন ব্যবহার। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মন্ত্রিসভায় কোনো অনির্ধারিত আলোচনা ছিল কিনা এমন প্রশ্ন রাখা হয় তার কাছে। সেটা রেসপেক্টিভ মিনিস্ট্রির উপরে ছেড়ে দিয়েছি, কারণ এখন আর সেন্ট্রালি অত বড় এমবার্গো দেওয়ার মতো অবস্থা নাই। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় 8 আগস্টকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা দিবস পালনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত 11 নামের এক লঞ্চের কেবিন থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর সাথে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ শনাক্ত করতে পারলেও তাকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি। তবে ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। করোনা মহামারীর মধ্যেই নেভাডা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার স্টেটটির হেন্ডারসনে একটি ইনডোর ভেন্যুতে জনাকীর্ণ সমাবেশে র্যালি করেন তিনি। সেখানে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের একজন বড় সন্ত্রাসী বলে আখ্যা দেন তিনি। এমনকি এই ডেমোক্র্যাট নেতা মাদক গ্রহণ করেন বলেও অভিযোগ করেন ট্রাম্প। বলেন, জো বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের রাজত্ব শুরু হবে, সেই সঙ্গে চীনের আধিপত্য বাড়বে যুক্তরাষ্ট্রে। এদিকে মহামারীর মধ্যে এমন জনাকীর্ণ সমাবেশের জন্য রিপাবলিকান ট্রাম্পের সমালোচনা করেন জো বাইডেন। বলেন, প্রেসিডেন্টের খামখেয়ালির জন্যই যুক্তরাষ্ট্রের করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় 2 লাখে পৌঁছেছে, আর এখন প্রকাশ্যে জনসমাবেশ করে করোনার প্রাদুর্ভাব আরও বাড়াচ্ছেন তিনি। এদিকে ফ্লোরিডায় এক সমাবেশে জো বাইডেনকে নির্বাচনী খরচ হিসেবে $100 মিলিয়ন দেওয়ার অঙ্গীকার করেন দলটির আরেক নেতা ব্লুমবার্গ। অন্যদিকে দাবানলের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে সোমবার ক্যালিফোর্নিয়া সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দর্শক, যুক্তরাষ্ট্র নির্বাচনকে ঘিরে জমে উঠেছে দুই প্রার্থীর কথা লড়াই। সেসব খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানুর রহমান। সুলতানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই আপনার কাছে আলোচিত এই নির্বাচনের কি খবর আছে আপনার কাছে, নতুন করে কি কথা বলছেন দুই প্রার্থী? আমরা মাত্রই শুনলাম যে একজন আরেকজনের পেছনে অনেক কথা বলছেন, একজনকে বলছেন সন্ত্রাসী, তিনি নাকি মাদকও নিয়েছেন। আপনি সেখানে রয়েছেন, কেমন দেখছেন নির্বাচনের আগের উত্তপ্ত পরিস্থিতি? এই বছর নির্বাচনটি এত বেশি কথা দিয়ে কাকে কে হারাতে পারে সেই বিষয়টি সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। এই কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সমস্ত অভিযোগ তুলছেন, আপনি যেমনটি বলছিলেন যে তার সন্ত্রাসী বলা, মাদক সেবী বলা, এমনকি বাইডেনের নাম বিকৃত করা, করোনা ভাইরাস নিয়ে তিনি যেভাবে করে মোকাবেলা করেছেন সেটিকে আবার নতুন করে দেখানো মানুষকে যে তিনি যা দরকার ছিল তাই করেছেন, অথচ তার নিজের বক্তব্যের প্রমাণ আছে তিনি ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাসটিকে অবহেলা করেছেন এবং আমেরিকার জনগণকে সত্য জানা থেকে দূরে রেখেছেন। এই কথাগুলি তিনি এখন নিজের যে ক্ষতি হয়েছে সেগুলি পোষানোর চেষ্টা করছেন। তিনি ইন পার্সন বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন। আপনি বলতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স একদিকে দেশের উত্তর প্রান্ত যদি চষে বেড়ান ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এবং তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস তখন দক্ষিণ প্রান্ত চষে বেড়াচ্ছেন। তারা একজন এক এক দিন 3-4টা করে স্টেটে জনসমাবেশ করছেন। যদিও জো বাইডেন সামাজিক দূরত্ব বজায় রেখে সমাবেশগুলো করার চেষ্টা করছেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশগুলোতে কোনো সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। আপনি নিজেও ছবিতেও দেখতে পাচ্ছেন। এমনকি নেভাডাতে তিনি যেই সমাবেশ করে এসেছেন সেখানকার ডেমোক্রেটিক গভর্নর তিনি যেখানে সমাবেশ করতে চেয়েছিলেন সেখানে তাকে অনুমতি দেয়নি, অন্য আরেকটি জায়গায় তিনি সমাবেশ করেছেন। এবং তার এই সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত ভাষায় যে সমস্ত অভিযোগ জো বাইডেনের বিরুদ্ধে করেছেন তা অনেক সময় আপনি বলতে পারেন যে অভাবিত। তিনি জো বাইডেনকে চায়নার চর বলেছেন, চায়নায় সব ব্যবসা বাণিজ্য তার ছেলে নিয়ন্ত্রণ করছে, সেগুলো আমেরিকার স্বার্থ দেখা হচ্ছে না, এরকম ভাবে নানান ভাবে তাকে অভিযোগ করছেন। এবং আরেকটি বিষয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনে নিয়ে আসছেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে বর্তমানে ডেমোক্রেটিক পার্টি আসলে 2 ভাগে বিভক্ত। একটি বার্নি স্যান্ডার্সের নেতৃত্বাধীন কিংবা তার সমর্থক গোষ্ঠী নিয়ে খুবই সমাজতান্ত্রিক একটি ধারা, আরেকটি রয়েছে কিছুটা উদার ধারা যেটি জো বাইডেন যেটা নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের নির্বাচিত হলে এই দেশ সন্ত্রাসী এবং সমাজতান্ত্রিক হয়ে যাবে এই বলে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে সুলতানুর রহমান। দর্শক, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সুলতানুর রহমান, জানাচ্ছিলেন নির্বাচনের পূর্ববর্তী সময়ের প্রচারণা সর্বশেষ খবরাখবর। নাব্য সংকটে গেল 3 মাস ধরেই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। 8 দিন বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরুর 2 দিন পরই রোববার সন্ধ্যা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক পণ্যবাহী ট্রাক, দুর্ভোগ বেড়েছে চালক ও পরিবহন শ্রমিকদের। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। এতে বাড়তি দুর্ভোগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা।
এবার আমাদের বিশেষ ধারাবাহিক খাদ্য ভেজাল। কাঁচা আমের সাথে কাসুন্দি যেন অমৃত, কিন্তু সব কাসুন্দিতে কি সরিষা আছে? আপনি কি নিশ্চিত? নাকি সরিষার বদলে গোখাদ্য, খৈলের গুঁড়ায় তৈরি আপনার সেই প্রিয় কাসুন্দি? চলুন শেখ জালালের ছবিতে দেখি ফখরুল ইসলামের অনুসন্ধানের রিপোর্ট। রাজধানীর অদূরে মানিকগঞ্জ সিংগাইরের একটি গ্রাম। এই গ্রামের অন্য নাম থাকলেও সবার কাছে পরিচিত কাসুন্দি গ্রাম নামেই। সাধারণ বেশে গ্রামে ঢুকলেই চোখে পড়ে বেশ কয়েকটি বাড়িতে সাজিয়ে গুছিয়ে রাখা আছে ঢেঁকি। অপরিচিত ক্রেতা দেখলেই ঢেঁকিতে সরিষা গুঁড়ো করে কাসুন্দি বানানোর কথা বলা হয়। গ্রামের মাঝে সরিষা ভাঙানোর মিল, যেখানে মনকে মন সরিষা ভেঙে তেলের ব্যবসা করছে মালিক, আর খৈলগুলো অন্য মেশিনে গুঁড়ো করা হচ্ছে। যে খৈলের গুঁড়া নিয়ে যাচ্ছে গ্রামের কাসুন্দি প্রস্তুতকারী পরিবারগুলো। এই খৈলের গুঁড়ায়ও কিছুটা সরিষার গন্ধ আছে। ক্যামেরা দেখে খৈলের গুঁড়া নিতে আসাদের আনাগোনা কমে যায়। পরে মিলের কর্মচারীর মুখ ফসকে বেরিয়ে আসে খৈলের গুঁড়ার আসল রহস্য। পাউডার করে কাসুন্দি বানায়, 500 টাকা নিয়ে আসে, আমরা পাউডার করে দেই, আমরা বাঙ্গাই। তারপর তারা কাস্টমার কি করে না করে সেটা তো আমাদের, তারপরে বাসায় কাসুন্দি তারা বানায়। কাসুন্দির সাথে কি বানায় না বানায় সেটা তো আমাকে জানি না। পরে কাসুন্দি বানানো বাড়িগুলোতে গেলে মেলে চমক। সেই মিল থেকে আনা খৈলের গুঁড়ায় তৈরি করছেন কাসুন্দি। স্বীকারোক্তিও দেন কিভাবে তৈরি হয় এই খৈল কাসুন্দি। এরপর পাশের আরেক বাড়িতে একই অবস্থা। গরুর ছায়ে তৈরি করা হয়েছে খৈল কাসুন্দি। জিজ্ঞেস করতেই স্বীকার করে কারিগর। আর ওটা যেমন লেবেল টেবেল লাগায় যে আপনার কাউরান, তারপরে বাইফেল, এইগুলো পাইকারি দেয়, ওরা আটা মোটা মিলে ওটিতে দেয়। আর এইসব কাসুন্দি নাকি বড় পরিসরে তৈরি হয় গাবতলীতে কয়েকটি কারখানায়। খাবারকে আরো মুখরোচক করে স্বাদ বাড়িয়ে যারা এই কাসুন্দি দিয়ে খেয়ে থাকেন, সেই কাসুন্দি তৈরি করা হয় বিভিন্ন কারখানায় কেমিক্যালের সাথে আটা, ময়দা এবং গোখাদ্যের ভুসি মিশিয়ে। সরিষা থেকে তেল বের করে যদি কেউ খোল দিয়ে কাসুন্দি তৈরি করেন, এটা কোনোভাবেই অ্যালাওয়েবল জিনিস না। এবং আমরা তথ্য সংগ্রহ করতেছি, যেখানেই আমরা এটা পাবো বা যে অনুসন্ধান পাবো, আমরা তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেব, যেন কোনোভাবেই তারা জনগণের সাথে ভেজাল খাদ্য দিয়ে জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। খাদ্যে ভেজাল বন্ধে রাজধানীর বাইরেও এই অভিযান পরিচালনার দাবি বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাদেক বাচ্চু। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দুপুরে তার মৃত্যু হয়। বাদ মাগরিব জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হয় গুণী এই অভিনয় শিল্পীকে। করোনার কারণে নেওয়া হয়নি তার দীর্ঘদিনের কর্মস্থল বিএফটিসিতে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরেণ্য এই অভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করছেন তার ভক্ত ও অনুরাগীরা। তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত 6 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। টাঙ্গাইলে কোনো পূর্ব নোটিশ ছাড়া জমি উদ্ধারের নামে ক্ষুদ্র জাতিসত্তার এক নারীর কলা বাগান ধ্বংস করার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। সোমবার সকালে বন বিভাগের সহকারী কমিশনার জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে বাসন্তী রেমা নামের ওই নারীর কলা বাগান কেটে ফেলা হয়। বাগানটিতে 40 শতক জমির ওপর ছিল। ওই ঘটনায় ক্ষুব্ধ আদিবাসীরা বন বিভাগের দখলা বিট অফিস ঘেরাও করে প্রতিবাদ জানায়। এই সময় বাগান ধ্বংসে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করা হয়। টাঙ্গাইলের মধুপুরে কয়েকদিন ধরেই জমি উদ্ধারের নামে স্থানীয় গারোদের মাঠের ফসল ট্রাক্টর দিয়ে ঘুরিয়ে দেওয়ার অভিযান চালাচ্ছে বন বিভাগ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংক লিমিটেডের ভক্তবাড়ি ও ডাঙ্গাবাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপশাখা দুটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক গাজী গোলাম মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া সহ আরও অনেকে। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।